মোটামুটি আমরা সবাই জানি বর্তমানে অ্যান্ড্রয়েডের জন্য সবচাইতে শক্তিশালী প্রসেসর হচ্ছে Qualcomm Snapdragon 8 Elite। আর এই ডিভাইসটাই হচ্ছে সেই ডিভাইস যেটাতে Qualcomm Snapdragon 8 Elite রয়েছে, বাট সবচাইতে কম দামে। 8 Elite যুক্ত প্রায় প্রত্যেকটা ডিভাইসের দাম বেশ ভালোই, বাট ভাই এই ডিভাইসটা বলতে পারেন লাস্ট ইয়ারের যে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো রয়েছে তার চাইতেও অনেকটা কম দামে পাওয়া যায়, এমনকি হাই মিড রেঞ্জের কাছাকাছি প্রাইস পয়েন্টে আপনি পেয়ে যাচ্ছেন। IQ13 মার্কেটে যখন আসে বেশ ভালো রকমের একটা হাইপ ক্রিয়েট করে এবং যারা মানে গেমার রয়েছেন তাদের কাছে বেশ গ্রহণযোগ্যতাও তৈরি করে, এবং টু বি ভেরি অনেস্ট গেমিংয়ের জন্য করা একটা ডিল রাইট নাও এর প্রাইস পয়েন্ট থেকে। আর IQ13 এর মতো এই ধরনের চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলো অ্যাভেলেবল কিন্তু রাইট নাও রয়েছে SMS গ্যাজেটে, এবং সবচাইতে বেস্ট প্রাইসেই তাদের কাছে এটা আপনি পেয়ে যাবেন। ডেসক্রিপশনে তাদের সব ইনফরমেশন মেনশন করা আছে, বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক থেকেও পারচেস করতে পারবেন। একটু ডেসক্রিপশনটা চেক করে নেবেন কারেন্ট প্রাইসের জন্য। আচ্ছা, আনবক্সিং টুবক্সিং আর গেলাম না, আমরা একটা শর্টস দিয়েছিলাম, সেখানে আপনারা দেখছিলেন। এই ফোনটা ওজনের দিক থেকে 213 গ্রামের মতো। ডিজাইনটা মোটামুটি ওদের অনেক ডিভাইসের সাথে মিল রাখে, তারপর একটু ইউনিকনেস আছে এখানে। যেমন ধরুন এর যে ক্যামেরা মডিউলটা দেখছেন, এর পাশের এই সার্কুলার শেপটা, এটা কিন্তু জলে ব্লিঙ্ক করে এবং কালারটা চেঞ্জ করা যায়। RGB লাইট আছে, এইটা দিয়ে আপনি একটু ভাব দেখাতে পারবেন চাইলে আর কি। বডি ফ্রেমটাতে মেটাল রয়েছে, তবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা আবার ওরা দেয়নি। রিয়ার প্যানেলে যে গ্লাসটা দেখছি তার উপরে স্মাজেস এবং ফিঙ্গারপ্রিন্ট বেশ ভালোই পড়ে কিন্তু। আর এখানে আছে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা আলট্রাসনিক এবং বেশ ফাস্ট প্লাস অ্যাকুরেট। তবে আমি অনলাইনে দেখলাম এটার মধ্যে একটা ফাইবার ব্যাগ ভার্সনও পাওয়া যায়, আমি ওইটা আসলে দেখিনি, থাকলে থাকতে পারে। IP68 এবং 69-এরও রেটিং পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি এই ডিভাইসে। সামনের দিকটাতে আসলে বিউইর তৈরি করা একটা ডিসপ্লে আপনি পেয়ে যাবেন, যেটা মূলত 6.82 ইঞ্চের LTPO অ্যামোলেড প্যানেল কিন্তু এইটা, যা 144 হার্টজ হাই রিফ্রেশ রেটের এবং HDR10+ এর সাপোর্ট রয়েছে। আবার 4500 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লেটা, এবং প্রোটেকশন হিসেবে রয়েছে স্কট জেনসেশন গ্লাস। আর হোয়াইট ভাইন L1 এর সাপোর্ট তো অবশ্যই রয়েছে, এবং 2592 হলো PWM ডিমিং। তো স্পেক ওয়াইজ ডিসপ্লেটা কিন্তু ভালো কিছু অফার করছে, এমনকি আমাদের ইউসেজ আমরা যখন বাইরে গিয়ে ব্যবহার করছিলাম, ডিরেক্ট সানলাইটে বলেন বা হেভি হার্শ লাইটের নিচেও এটা চালাতে একদমই সমস্যা হচ্ছে না। ছবি তোলার সময় অনেক ফোনে দেখা যায় যে একটু স্ট্রাগল করে, বাট এটা স্ট্রাগল ফ্রি আমরা ব্যবহার করতে পারছিলাম। তাছাড়া টাচ রেসপন্স কিন্তু ভালো, এই ডিসপ্লেটা বেস্ট রেসপন্সিভ, এমনকি 144 হার্জেরও আপনি ফিলটা পাবেন, বেশ স্মুথ। আবার চিন বেজল ন্যারোর কাতার থাকে, যথেষ্ট ন্যারো কিন্তু, এমনকি সিমেট্রিক্যাল লাগবে, যার ফলে দেখতে ভালো লাগে। আর কালার একুরেসি একেবারে একুরেট কালার না, এটা একটু ভিভিটের দিকে কালার দিচ্ছে, কালারটা দেখতে অবশ্য ভালোই লাগে, তবে আপনি আপনার মতো করে চাইলেও কাস্টমাইজ করতে পারেন। বলছিলাম হোয়াইট ভাইন L1 এর সাপোর্ট রয়েছে, এবং নেটফ্লিক্সের ক্ষেত্রেও কিন্তু আপনি HDR সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আর ব্লু টিন্ট বা গ্রিন টিন্ট জাতীয় কোনো প্রবলেম কিন্তু আমি ফেস করিনি এটাতে। আমাদের টেস্টিং এই ডিসপ্লেটা এই গ্রেডে থাকে। 73K-তে ম্যাক্সিমাম মানুষই হয়তো এই ডিভাইসটা কিনবে গেমিংয়ের জন্য, বা একটা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস পারফরমেন্সের জন্যই হয়তো কিনবে, এবং IQ সেই জায়গাটা ঠিকঠাকভাবে পুষিয়ে দিয়েছে। যেমন প্রসেসর হিসেবে বলছিলাম 8 Elite রয়েছে এখানে, র্যাম রয়েছে 12 এবং 16 জিবিতে, স্টোরেজ 256, 512 এবং 1TB, স্টোরেজ টাইপ হলো UFS 4.1, এবং এটা রান করছে Origin OS 5 বেসড অন Android 15 প্লাস। এই ফোনের সাথে আপনি 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন, মেজর আপডেট, এবং 5 বছরের সিকিউরিটি আপডেটও পেয়ে যাচ্ছেন। তো এই জায়গাটা বা এই প্রমিসিংটাও কিন্তু খারাপ না অবশ্যই। র্যাম টাইপ LPDDR5X। তো দেখুন পারফরমেন্স যা দিচ্ছে একদম ভরপুর ভাই, বাট এই প্রসেসরটা দেখলাম হ্যাঁ গরম হচ্ছে এই ফোনের সাথে বেশ ভালোই। যেমন স্ট্রেস টেস্টের রেজাল্ট কিন্তু সেটাই বলছে, নট অনলি এই ডিভাইস, আমি এই প্রসেসরযুক্ত আরও কয়েকটা ডিভাইসেও কিন্তু সেম ব্যাপারটাই লক্ষ্য করছিলাম। তবে রেগুলার ইউসেজে এই ফিলটা কিন্তু আপনি পাবেন না। রেগুলার ইউসেজ আপনার কাছে মনে হবে ওকে ঠিক আছে, মোটর যতটুকু গরম হয় এটা সহনশীল মাত্রার মধ্যেই থাকে। আর IQ এই ডিভাইসটা যেহেতু চাইনিজ ভ্যারিয়েন্টের, যে কারণেই কিন্তু আমরা এখানে Origin OS 5 দেখছি। তো এর মাঝে বেশ কিছু ব্লোটওয়্যার আছে যেগুলো আমরা ম্যাক্সিমাম IQ ডিভাইসে পেয়েছি। এগুলো আগের মতোই বলবো, আপনি জাস্ট আনইনস্টল করে নিলে ভালো হবে আর কি। তবে আমাদের যে প্রয়োজনীয় অ্যাপগুলো সেগুলো কিন্তু এখানে ঠিকঠাকভাবে চলছে, এমনকি IQর অন্যান্য ডিভাইসও আমরা দেখেছি যে একদমই ঠিকঠাকভাবে চলে। এটা মনে হয় না প্রত্যেকটা ভিডিওতে আর বলার প্রয়োজন আছে কিনা, মনে হয় নাই। বাট ডে টু ডে টাস্কে একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা পারফরমেন্স ডেলিভার করতে দেখেছি কিন্তু এই ফোন থেকে। যেমন অ্যাপ ওপেন ক্লোজ খুবই ফাস্ট, র্যাম ম্যানেজমেন্ট ভালো করছে এই ফোনটাতে, আপনি অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন। ভারী গেম যেগুলো রয়েছে সেগুলোকেও ব্যাকগ্রাউন্ডে রেখে আমরা চাইলে কিন্তু অন্য কাজও করতে পারছিলাম, তাতে করে ক্র্যাশ করছিল না। সো সেই জায়গাটাও কিন্তু একেবারে বলা যেতে পারে ফ্ল্যাগশিপ লেভেলেই দিচ্ছে। তবে এরকম রেগুলার পারফরমেন্স তার একটু কম দামি ডিভাইসও আপনাকে দিতে পারবে, রাইট? বাট এই ডিভাইসটা তো কিনবেন গেমিংয়ের জন্য, গেমিংয়েও সে সেরা রেজাল্টটাই দিচ্ছে। যেমন আমরা পাবজি ট্রাই করি, পাবজির ক্ষেত্রে স্মুথ 120 FPS প্লে করা হয়, এবং 120 FPS এর গেম কেমন হতে পারে তা আপনি জানেনই, বাটার স্মুথ ছিল। প্লাস অ্যাভারেজ আমি বলবো এখানে 119 FPS আমরা পাচ্ছিলাম, এবং লং রানে গিয়ে হালকা হিট জেনারেট করে। আমাদের টেস্টিং পিরিয়ডে লং রান বলতে আমি যেটা বুঝাচ্ছি 30 মিনিট যদি বলি, সেক্ষেত্রে এর যে রিয়ার প্যানেল এইখানে মোটামুটি 38 ডিগ্রির মতো আসছে, এবং সামনের দিকটাতে এই যে ডিসপ্লে পার্টটাতে এইখানে 39-40 এর মতো আসছিল আর কি, 30 মিনিট 35 মিনিট গেম প্লের ক্ষেত্রে।
বাট পারফরমেন্স কখনো ড্রপ করতে দেখিনি, ফ্রেম রেট ফ্ল্যাকচুয়েট করতেও আমি দেখিনি। এছাড়াও গেনশন ইম্প্যাক্টেও কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে, যেটা স্মার্টফোনের উপরে ভালো প্রেশার দেয় আপনারা জানেন। এবং আমরা কাস্টম গ্রাফিক্স 60 FPS ট্রাই করি এবং তখন গিয়ে কিন্তু এই ফোনটা আরেকটু বেশি হিট জেনারেট করছে, 43 পর্যন্ত আসছে সর্বোচ্চ তখন। বাট ফ্রেম রেট ওঠানামা করতে আমি দেখিনি, ওই আপনি বলতে পারেন 59 থেকে 60 এর মাঝেই আর কি দু একবার ফ্ল্যাকচুয়েট করছিল। তো অ্যাভারেজে 59 পয়েন্ট সামথিং এরকমই বলা যায়। সো এই জায়গাটা কিন্তু ভালো। নট অনলি এই গেম, এর বাইরেও আমরা আরও বেশ কিছু গেম প্লে করি, যেমন কল অফ ডিউটি অর্জন, ওইটাও কিন্তু এই স্মার্টফোনের সাথে খুবই ভালো রেজাল্ট দিয়েছে। গ্রাফিক্স যেমন ভালো ছিল এবং বাটার স্মুথ একটা আউটপুট পাওয়া যায়। আবার এর ডিসপ্লেটা যেহেতু হাই রিফ্রেশের, আপনি এটা মানে আসলে সাপোর্ট থাকার ব্যাপার আছে, তারপরেও আপনি ওই স্মুথনেসটা পাবেন আর কি। তাছাড়া যে ধরনের গেমগুলো হাই রিফ্রেশের সাপোর্ট করে সেগুলোতেও মজা পাবেন। স্ট্রেস টেস্টে এই ফোনটা যে লেভেলের গরম হচ্ছিল, আমি ভাবছিলাম যে গেমিং টাইমে আরও বেশি হিট জেনারেট করবে, 50 টাকায় দিলেও পারে, বাট না, সেই লেভেলের এটা গরম হয়নি। তবে পারফরমেন্স ধরে রাখতে পারছিল। সো এটুকু বলাই যায়, আপনি যদি আসলে 73,000 টাকা দিয়ে কিনেন এই ফোন, গেমিংয়ে আপনি মোটেও অসন্তুষ্ট হবেন না এবং পারফরমেন্সের জন্য এই ফোন আপনাকে একদম মানে পারফেক্ট জায়গাটাই দিতে পারবে এবং অবশ্যই এই জায়গায়ও এ গ্রেডেই পাস করছে। আচ্ছা, এরপর যদি আসি ক্যামেরাতে, ক্যামেরায় কি গ্রেড পাবে? আইকিউর ফোনগুলোতে আমরা জানি এগুলো পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস হয়ে থাকে, ক্যামেরাতে এসে খুব একটা ভালো রেজাল্ট দেয় না। তো এই ডিভাইসটার রিয়ারে 50-50-50 করে 3টা শুটার আছে। মেইন শুটার হলো সনি IMX921, পরবর্তী শুটার IMX816, পরবর্তী শুটার হলো গিয়ে ZN-1 যেটা স্যামসাংয়ের, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 32 মেগাপিক্সেলের শুটার। জি, আপনি যেটা ধরছিলেন ওটাই। এই প্রাইস পয়েন্টে এসে ক্যামেরা এসে খুব ভালো রেজাল্ট দেখাতে পারেনি, যেমনটা আমার মনে হয়েছে একটু ওয়াশড আউট টাইপের ছবি দিচ্ছে, কনসিস্টেন্সি নেই এখানে, এক একটা ছবি এক এক রকম আসছিল। কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করছিলাম ওভার ব্রাইট টাইপের ছবি দিচ্ছে, মানে একটা ছবির যে জায়গাগুলোতে একটু ডার্ক এরিয়া রয়েছে, হাইলাইট এরিয়া রয়েছে, ও যেটা করতেছে সব জায়গায় ধরে আলো বাড়াই দিতেছে। তো ওই ছবির মানে পারফেকশনটা থাকছে না, তো এতে করে দেখতেও যেমন ভালো লাগছে না, একই সাথে ছবিতে ডিটেলের পরিমাণও কম মনে হয়েছে। আর ডাইনামিক রেঞ্জটা আরও বেশি ওয়াইডার হওয়ার প্রয়োজন ছিল, যে জায়গায় অবশ্যই কমতি আছে আমি বলবো। ডে লাইটে খুব আহামরি রেজাল্ট না দিলেও কেমনে কেমনে যেন এটা আবার লো লাইটে মোটামুটি ভালো রেজাল্ট দিয়েছে ভাই। লো লাইটের প্রসেসিং তুলনামূলকভাবে আমার কাছে বেটার মনে হয়েছে, যে কালারগুলো দেখতেও ভালো লাগতেছে, একটু কন্ট্রাস্টিও লাগছিল ছবিগুলো, বাট দেখতে ভালো লাগে। এমনকি শার্পনেস ডিটেলও অন পয়েন্টে আছে অ্যাজ এ নাইট মোড। তবে আমার পরামর্শ, যেহেতু নাইট মোডটা মোটামুটি ভালো রেজাল্ট দিচ্ছে, ডে লাইটকেও আরও বেটার করা সম্ভব, ওরা আপডেটে আশা করছি এই বিষয়গুলো ফিক্স করে ফেলবে। আচ্ছা, পরবর্তী যে শুটারটা রয়েছে এটাও 50 মেগাপিক্সেলের, যেটা কিন্তু টেলিফটো জুম লেন্স, এবং এইখানে আমরা দেখছি 2x অপটিক্যাল জুম লেন্স রয়েছে। তো পোর্ট্রেটের ক্ষেত্রে আপনি চারটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, 24, 35, 50 এবং 100। 35, 50 এবং 100 এগুলো হয়তো ম্যাক্সিমাম মানুষের কাছে বেশি ভালো লাগবে। ছবির রেজোলিউশন মোটামুটি ভালো করছে, তবে হিউম্যান স্কিনটাকে একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করছে, একদম ন্যাচারাল রাখছে না, একটু ব্রাইট করে প্রেজেন্ট করছে। আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আবার আর্টিফিশিয়ালও লাগে না, এটাও মোটামুটি ওকে আছে। হেভি লাইট টাইট না চলে আসলে, মানে পারফেক্ট লাইটিং কন্ডিশনে এর পোর্ট্রেট মোড আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। এরপরে আলট্রাওয়াইডটা, এইটাও খুব আহামরি রেজাল্ট দিতে পারেনি মেইন ক্যামেরার মতো। এটা প্রপার লাইটিং কন্ডিশন ইউজেবল ছবি দিচ্ছে, এবং কালারের কম্বিনেশনে এইটার কালারটা বরং আমার কাছে তুলনামূলকভাবে একটু বেটার লাগছে আর কি। আর লো লাইটের দিকে আবার খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি, লো লাইটে আরেকটু বেটার করার জায়গা ছিল, যেখানে আমরা মেইন ক্যামেরাটাকে বেটার রেজাল্ট দিতে দেখছিলাম। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা কেমন যেন একটু আর্টিফিশিয়াল টাইপের ছবি দিচ্ছে আর কি, স্কিন টোনটা বিশেষ করে। শার্পনেস ডিটেল মোটামুটি ওকে, যদি লাইটটা ঠিকঠাক থাকে, বাট ক্রিটিক্যাল জায়গায় ডাইনামিক রেঞ্জে খুব একটা পেরে ওঠে না, আর ইনডোরে এটাও কিন্তু একটু সফট করে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা মোটামুটি চলে। ভিডিও রেকর্ড করা যাবে এই ফোন দিয়ে সর্বোচ্চ 8K 30 FPS এ। আন্ডার এক্সপোজ লাগতে পারে অনেকের কাছেই, এমনকি ভিডিওতে স্টেবিলিটি তো পাবেন না। এই ভিডিওর চাইতে বরং আপনার কাছে অবশ্যই বেশি ভালো লাগবে 4K 60 FPS এর শ্যুট। 4K 60 FPS এ যেমন স্টেবল ফুটেজ পাওয়া যায়, ব্রাইট ভিডিও পাওয়া যায়, এবং কালারটাও পপটপ টাইপের, বাট ভালোই লাগে দেখতে। কিন্তু এখানে এসে আপনি দেখবেন এক্সপোজার ব্যালেন্স করতে সময় নেয়, যখন কিনা হাইলাইট থেকে লো লাইটে নিচ্ছেন, লো লাইট থেকে হাইলাইটে নিচ্ছেন, এই জায়গায় বেশ কিছুটা টাইম নেয়। এর বাইরে মোটামুটি ওকে। সো আইকিউর ফোনের যে একটা ইস্যু আমরা বলি, গেমিংয়ের দিকে ভালো, পারফরমেন্সের দিকে ভালো, ক্যামেরাতে কমতি থাকে। এই স্মার্টফোন যখন আপনি 73,000 টাকা দিয়ে কিনছেন, তার মানে সবার চাইতে কম দামে আপনি স্ন্যাপড্রাগন 888 পেয়ে যাচ্ছেন। সবার চাইতে কম দামে দিচ্ছে এত কিছু, কনসিডার তো করতে হবেই। আর সেই জায়গাটা হলো ক্যামেরা। স্টেরিও স্পিকার, এটা আবার বেশ ভালো, লাউড সাউন্ড দেয় এবং ক্লিয়ার সাউন্ড দেয়, ফুল ভলিউমে কোনো ডিস্টরশন নেই। ভালো লাগছে হ্যাপটিক ফিডব্যাক, যেটা বেশ টাইট, প্রিভিয়াস জেনারেশন থেকে অনেকটা ইমপ্রুভড মনে হচ্ছে, এবং অলমোস্ট ফ্ল্যাগশিপ লেভেলেই চলে আসছে এটা। 6100 mAh এর বিশাল ব্যাটারি দিয়ে আসছে এই ডিভাইস, তারপরেও কিন্তু বেশ স্লিম, এবং 120 ওয়াটের চার্জার পেয়ে যাবেন এর বক্সে। 33 মিনিটসের মতো লাগবে ফুল চার্জ করতে এই ডিভাইসটা। এসওটি মোটামুটি ভালোই পেয়েছি, 7 আওয়ার্সের মতো এটা এসওটি দিতে পারছে, যেটা আমি মনে করি ওকে আছে।
বাই দ্য ওয়ে একটা বড় বিষয় তো বলা হয়নি, এই ফোনে যে ইউএসবি টাইপ সি পোর্টটা রয়েছে এটা কিন্তু 3.2 টাইপ সি, তার মানে আপনি খুব দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারবেন এর থেকে সরাসরি একটা এসএসডিতে বা অন্য কোনো কিছুতে আর কি। সো এই জায়গাটা আবার অনেক ভালো, যে জিনিসগুলো আমরা ফ্ল্যাগশিপ একদম টপেস্ট ফোনগুলোতে পেতাম এখন এরকম বাজেটের একটা স্মার্টফোন আপনি পেয়ে যাচ্ছেন। ও আরেকটা বিষয় হচ্ছে ওই যেটা বললাম, গেমিং টাইমে গরম হলেও গরমটা খুব বেশি সময় কিন্তু মানে রাখে না, বা খুব দ্রুত সময়ের মধ্যে এটা ছড়িয়ে যায়, যার ফলে ফোনটা ওই যে ওভারহিট জড়িত প্রবলেম ফেস করে না। তো এর মাঝে মূলত 7K আলট্রা ভিসি কুলিং সিস্টেম ওরা ব্যবহার করছে, বেশ বড়সড় একটা কুলিং সিস্টেম, যার ফলে গরম হলেও ফোনটাকে আবার দ্রুতই সে ঠান্ডা করার চেষ্টা করে বা ঠান্ডা হয়ে যায়। এই সব কিছু মিলেই ছিল iQOO 13। iQOO 13 বুঝতেই পারছেন পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস, এবং সেই জায়গায় ভরপুরভাবে ঢেলে দেওয়া হয়েছে, এবং ডিসপ্লেটাও ভালো করছে, মেটাল ফ্রেম আছে, প্রিমিয়াম ভাইবটা ওখানে পাবেন। বাট কস্ট কাটিংয়ের জায়গা হলো এর ক্যামেরা, সেই জায়গাটাতে ওই লেভেলের আপনি পাবেন না। আর টুকটাক কিছু জায়গায় কমতি আছে, যেমন ধরুন 3.5mm হেডফোন জ্যাকটা নেই। আর এর দামটা আরেকটু কমে গেলে পরে, মানে iQOO ফোন তো কিছু জায়গায় যেহেতু কস্ট কাটিং করছে, আরেকটু কমে গেলে পরে পারফেক্ট ডিল হয়। তারপরেও যদি সবচেয়ে শক্তিশালী প্রসেসরযুক্ত ডিভাইস কম দামে কিনতে চান, তাহলে এটাই আপনার জন্য সবচেয়ে বেস্ট অপশন। বাকি ডিসিশন আপনাদের। কেমন লাগলো এই ডিভাইস কমেন্ট করে জানাবেন, কেমন লাগলো ভিডিও সেটাও কমেন্ট করে জানাতে পারেন, ইমপ্রুভমেন্টের কী কী জায়গা আছে সেটা কমেন্ট করে জানাবেন। আই মিন ভিডিওতে আমরা আর কী কী করতে পারি, কেমন কী হওয়া উচিত কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামজনের নতুন ভিডিওতে। আপাতত স্যামজন থেকে আমি স্যাম বিদায় নিচ্ছি, বাই বাই।